Then we can start actually. Let's see a video on ionic bonding. We have previously learned about the formation of ions. Now we will learn about ionic bonds. Ions, as you already know, are formed from the loss or gain of electrons. Electrons, however, আসছে সাউন্ড আমার না ভিডিওর সাউন্ড do not suddenly appear or disappear. They are in fact transferred from one atom to another. Let's look at sodium chloride as an example. Sodium loses one electron to form a sodium ion. The electron is not lost, but transferred to chlorine to form a chloride ion. We have a sodium ion and a chloride ion. They are oppositely charged ions and will be electrostatically attracted to one another, much like how opposite poles of a magnet are attracted to one another. This electrostatic attraction is an ionic bond. Sodium chloride is an ionic compound because it is held intact by ionic bonds. The same thing happens with magnesium and oxygen. Why don't you grab a piece of paper and a pencil and draw the resulting ionic compound, magnesium oxide? Please pause the lesson and resume when you are done. Magnesium transfers its two valence electrons to oxygen, forming a magnesium ion and an oxide ion. The resulting ions are electrostatically attracted to one another. বুঝতে পারছো কিভাবে ক্যাটায়ন তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো কিভাবে অ্যাট্রাক্টেড হচ্ছে এটা আমরা আশা করছি বুঝতে পেরেছি। তো এবার এইভাবে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং সমস্ত অ্যানায়ন গুলোর ক্ষেত্রে এইভাবেই কিন্তু এই আয়নিক বন্ডের ফরমেশনটা হচ্ছে। আচ্ছা, এবার আমরা কোভালেন্ট বন্ড সম্বন্ধে আলোচনা করব। তাহলে আয়নিক বন্ডের যে বিপরীত আছে, আয়নিক বন্ডের বিপরীত হচ্ছে কি, যে কোভালেন্ট বন্ড। তাহলে কোভালেন্ট বন্ডটার বিষয়টা কিরকম হচ্ছে? দেখো, কোভালেন্ট বন্ডের বিষয়টা হচ্ছে যে এরা যেমন আয়ন ফরমেশন করে পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছিল, কিন্তু কোভালেন্ট বন্ডের ক্ষেত্রে বিষয়টা সেরকম নয়। এরা সমযোজ্যতার কনসেপ্টটা এখান থেকে আসছে, সমভাবে ইলেকট্রন গুলোকে ব্যবহার করছে। চলো দেখি আমরা এটা কিভাবে হচ্ছে। We got introduced to the versatile nature of carbon. Can you tell me rule and how to construct dot and cross? In this video we are going to learn about the octet rule and how to construct dot and cross diagrams to show the covalent bonding in hydrogen, oxygen and nitrogen. As seen in the video how atoms bond, when two hydrogen atoms bond, the shells overlap, and because each atom only has one electron to share, there are two electrons being shared. দেখো, এখানে যেমন হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন ছিল, সেই হাইড্রোজেনের একটা ইলেকট্রন কিভাবে এরা সমযোজ্যতা হয়েছে, অর্থাৎ সমভাবে ব্যবহার করেছে। সমভাবে ব্যবহার করার ফলে কিন্তু এদের সমযোজ্যতা হয়েছে। তাহলে এখান থেকে যে সমযোজী যে সমস্ত যৌগগুলো থাকে, যে সমযোজী বন্ধন 1916 খ্রিস্টাব্দে জিএন লুইস এর সম্বন্ধে আলোকপাত প্রথম করেন। তার মানে আমরা এক কথাতে বলতে পারি যে পর্যায় সারণীতে যে নিকটতম নোবেল গ্যাস তার সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কি করা হয়, দুটি পরমাণু তারা উদ্দীপিত হয়ে অযুগ্ম ইলেকট্রন গুলোর মিলনে গঠিত হয় এবং পরস্পরে ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে রাসায়নিকভাবে মিলিত হওয়ার যে ক্ষমতা লাভ করে তাকেই কিন্তু আমরা বলে থাকি সমযোজ্যতা। ঠিক আছে, তাহলে দেখো সমযোজ্যতাকে আমরা ইন শর্ট যদি বলি, ইন শর্ট কিভাবে বলতে পারবো? ইন শর্ট এইভাবে বলতে পারবো যে যখন দুটি পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে বাইরের কক্ষে 8টি এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 2টি ইলেকট্রন পূর্ণ করে অণু গঠন করে, তখন এরূপ রাসায়নিক বন্ধন
রাসায়নিক মিলন ঘটানোর ক্ষমতাকে সমযোজ্যতা বলে। আর সমযোজ্যতার পরিমাপ কি? সমযোজী মৌল বা যৌগের অণু গঠনের ক্ষেত্রে কোন মৌলের পরমাণু যতগুলি ইলেকট্রন জোড় গঠন করে সেই সংখ্যাই হলো সমযোজী পদার্থের মধ্যে মৌলের যোজ্যতার পরিমাপ। সমযোজী বন্ধন কি? সমযোজ্যতার সাহায্যে অণু গঠনের সময় ইলেকট্রন জোড়ের মাধ্যমে পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকেই সমযোজী বন্ধন বলে। Over two shells. These are represented by a dot and a cross. Which noble gas does this correspond with? Pause the video and continue when ready. The answer is helium, which has 2 electrons in its outer shell. As a result of electron sharing, each hydrogen atom কি বলছে, হাইড্রোজেনটা হিলিয়াম যেহেতু নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নোবেল গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করছে এবং সমভাবে ব্যবহার করে কিন্তু সে হিলিয়ামের মতোই ইলেকট্রন বিন্যাস লাভ করছে। now also has 2 electrons in its outer shell. In the next example, we are going to consider oxygen. It's in group 6. Therefore, how many electrons does each oxygen atom need in its outer shell to fulfill a noble gas structure? Remember, oxygen has 8 electrons in total, so we would need to fill the second shell. Pause the video and continue when you're ready. The answer is that each oxygen atom needs 2 more electrons before fulfilling a noble gas structure. অক্সিজেনে আমরা কি জানি, ইলেকট্রন বিন্যাস 8, 2, 6, তাহলে সর্ববহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন ছিল, তাহলে আর যদি 2টো ইলেকট্রন নেয় তাহলে এ কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো অর্থাৎ নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। সেই জন্য এই 2টো ইলেকট্রন অক্সিজেন আরেকটা অক্সিজেন অণুর সাথে সমভাবে ব্যবহার করে এরকম ভাবে অক্সিজেন অণু গঠন করে। This is also called the octet rule. In this example, the octet rule is fulfilled because each oxygen atom shares 2 electrons in the outer shell, forming an O2 molecule. If you count the number of electrons in each shell, you should notice that each shell has 8 electrons shared over 2 shells, shown by the dots for one oxygen atom and crosses for the other, which is the ideal. Whenever you draw a dot and cross diagram, wherever possible, you should ensure that A, the electrons are equally spaced, and B, that they are paired. The fact there are 2 shared pairs of electrons in the middle, where the shells overlap, means that the oxygen molecule O2 has 2 covalent bonds. তবে এখানে যেভাবে দেখিয়েছে ক্রস দিয়ে, তো সম সম যদি পরমাণু হয় ক্রস না দেখালেও চলে, সবটাই ডট দিলে হয়। কিন্তু যদি বিষম পরমাণু হয়, অর্থাৎ ধরো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন হচ্ছে, তখন আমরা এরকম ক্রস এবং ডট দিয়ে দেখাই। Overlap means that the oxygen molecule O2 has 2 covalent bonds connecting each oxygen atom. This is called a double bond. Each of the nitrogen atoms has 5 electrons in their outer shells. How many electrons, therefore, do you think each will need to share to fulfill the octet rule? Pause the video and continue when ready. If you said that 3 electrons are available to form a shared pair, you'd be correct. You should see that there are 3 shared pairs of electrons in the overlap of the shells. This is called a triple bond. You should also notice that this example fulfills the octet rule. ওকে, তাহলে আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম যে কোভালেন্ট বন্ডিংটা কিভাবে হচ্ছে। তো বিভিন্ন বন্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। কার্বনের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে কার্বনের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিচ্ছি। Capable of forming so many bonds with so many elements around? To know this, let's have a look at the atomic structure of carbon first. Does the atom look somewhat like this? Yes. The electronic configuration of carbon is 2,4. That means it can either donate or accept 4 electrons to achieve stable state. However, it's not as easy as it seems. This is because donating the 4 electrons will mean that the atom is now left with only 2 electrons. But the number of protons still remain the same, right? That means the atom will gain positive charge and will still be unstable. Similarly, accepting 4 electrons will also lead to a situation where the carbon atom becomes negatively charged. Thus, both the situations would lead to instability of the carbon atom. So the option that carbon adopts is to share electrons. Sharing in carbon can take place up to 4 electrons. That means
carbon can share all its valence electrons with any other atom. We know that such sharing of electrons leads to a special type of bond formation called the covalent bond. So to understand carbon chemistry, we need to understand covalent bonds first. How can we define a covalent bond, by the way? In simple words, it's the bond formed between atoms by the sharing of electrons. Now the next question that pops up in our mind is how many electrons need to be shared to form a covalent bond? স্যার আপনি মিউট আছেন। স্যার আপনি মিউট হয়ে গেছেন। একটা সমযোজী বন্ধন করতে কতগুলো ইলেকট্রন লাগবে? দুটো। দুটো, রাইট। Is it one electron or a pair? Or more than a pair? Can you guess? Let me help you with the answer. When we say sharing, it means that both the atoms need to contribute for the bond formation, right? It indicates that each atom will give at least one electron from its valence shell. Does that tell us that a covalent bond will involve minimum of one pair of electrons? Yes, a covalent bond needs at least two electrons or simply one pair of electrons. Such a type of covalent bond where one pair of electrons is shared between the atoms is called a single covalent bond. It is denoted by drawing a single line between the two atoms. A simple example that explains this type is the formation of a chlorine molecule. How do you think this molecule was formed? We know that chlorine has 7 electrons in its outermost shell. That means only one electron is needed by it to complete the octet. Now here's another chlorine atom which again has 7 electrons in its outermost shell. Both of them want 1 electron each. And that is why we find two chlorine atoms coming together and forming a bond by sharing 1 electron pair. Now if we look at this orbit individually, it has 8 electrons. And this orbit too has 8 electrons. Stability achieved for the chlorine molecules. This was an example of a single covalent bond. So do all atoms form covalent bonds by sharing a single pair of electrons? Think for a moment. We know that oxygen is in the diatomic state. That means one oxygen atom forms a bond with other oxygen atom to form a stable molecule. Do you know how many electrons are shared in this bond? What do you notice? There are 4 electrons shared. That means both the oxygen atoms contribute 2 electrons each, thus giving 2 pairs of electrons in the bond formation. So is this not an example of covalent bond? Well, it is. But covalent bond has 1 pair of electrons being shared, right? Don't forget, it is a minimum of 1 pair that's needed for formation of the covalent bond. That means this case is also an example of a covalent bond. Such a covalent bond which involves 2 pairs of electrons getting shared is called a double covalent bond. It is represented by 2 lines written between the 2 atoms. Just like this as seen in case of oxygen. Now on the similar lines, can you give me an example where more than 2 pairs of electrons are shared between the atoms? Wait a second. Are we trying to say that a triple covalent bond also exists between the atoms? Absolutely. And the best example to study this is the case of nitrogen. We always find a nitrogen molecule written like this. Needless to say that the 2 nitrogen atoms share a triple covalent bond. That means 3 pairs of electrons or simply 6 electrons are shared between the atoms. This helps both the atoms attain the stable state. Now tell me one thing. Which type of covalent interaction does carbon prefer? Does it opt for a single or a double or a triple covalent bond? Astonishingly, carbon has the ability to form all these types of covalent bonds with different elements. Yes,
It can have any of these covalent interactions with atoms of other elements or even with other carbon atoms for that matter. In the next video, let's have a look at how exactly carbon forms bonds. হ্যাঁ, এবার আমরা যেটা দেখছি যে কার্বনের ক্ষেত্রে কিরকম ভাবে হয়। ধরো এটা নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু হবে না। নাইট্রোজেনের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে ট্রিপল বন্ড যখন হচ্ছে তখন কিভাবে আমরা লিখছি। ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমরা লিখছি 1 2 3 4 5 6, তাই তো? তাহলে সর্ববহিষ্ঠ কক্ষে 5টা ইলেকট্রন, 1 2 3 4 5, তাহলে আমরা 5টা ইলেকট্রন লিখছি সর্ববহিষ্ঠ কক্ষে। এবার একে ক্ষেত্রেও নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনে দেখো এখানে কি লিখতে পারি আমরা, তাহলে একটা দুটো তিনটে চারটে 5টা। তাহলে এরা যখন বন্ড ফর্মেশন করছে তখন কি হচ্ছে, সমভাবে ব্যবহার হচ্ছে। কি হচ্ছে বিষয়টা, কনসেপ্টটা কি হচ্ছে, সমভাবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ নাইট্রোজেন দুটো হলো, এখানে 1 2 3 1 2 3 নাইট্রোজেন নাইট্রোজেন, তাহলে এখানে কি হচ্ছে দেখো, নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, এটা তার মানে এটা হচ্ছে N2 তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই রকম ভাবে কিন্তু এগুলোর ফর্মেশন হয়। এবার আমরা যদি মিথেনের ক্ষেত্রে দেখি তাহলে কি দেখবো, যে কার্বনের সঙ্গে যখন মিথেন অণুর ফর্মেশন হচ্ছে তখন এটা কিভাবে হচ্ছে। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে এটা কিভাবে হচ্ছে। কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, 1 2 3 4 5 আর 3খানা হাইড্রোজেন আছে, তাহলে এর একটা, যখন এরা ফর্মেশন হচ্ছে তখন দেখো কিরকম ভাবে হচ্ছে, নাইট্রোজেন একটা দুটো তিনটে। এবার এখানে যে নাইট্রোজেন দুটো হলো, একটু ভালো করে লিখি এটাকে তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এইখানে আমি নাইট্রোজেনটাকে লিখলাম, নাইট্রোজেনের কথা হচ্ছে এখানে আমার দুটো ইলেকট্রন আছে। বাকিগুলোকে কিভাবে ব্যবহার করছে দেখো, তার মানে 5টা, তাহলে 3টের সঙ্গে 3টে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করবে, তাহলে আমি একটা ক্রস লিখলাম, হাইড্রোজেনের একটা ক্রস লিখলাম, এটা এরকম লিখলাম। ওকে, তাহলে এটা একটা ফরমেশন হলো তার সঙ্গে হাইড্রোজেনের সাথে। আবার এখানে আরেকটা হাইড্রোজেন মনে করো আছে, তার সঙ্গে কিরকম হবে, তাহলে হাইড্রোজেনের একটা ক্রস আর এটা যেন ডট নাইট্রোজেন, তাহলে এখানে একটা হলো। আচ্ছা, আবার আরেকটা হাইড্রোজেন আছে এখানে, তাহলে তার জন্য এই এখানে একটা হলো। ওভারঅল এর বন্ড ফর্মেশনটা কিরকম হলো, এরকম। তার মানে এটার মানেটা কি দাঁড়াচ্ছে দেখো, এই যে নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে, তাহলে এইটা করে আমার বন্ড ফর্মেশনটা এরকম দাঁড়ালো। এখানে যেহেতু জায়গা শর্ট হচ্ছে আমি পরের পদার্থে লিখছি, যে বিষয়টা দাঁড়ালো এরকম, এই 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 আর এই। বুঝতে পারছি সবাই? শুধু বুঝলে হবে না, খাতাতে লিখতে হবে, খাতায় না লিখলে কিন্তু হবে না। মিথেনের ক্ষেত্রে আমরা কিভাবে করবো দেখো, কার্বন, তাহলে কার্বন যখন হচ্ছে 4টে হাত আছে, এই ফার্স্ট স্টেপটা যদি 4টে হাত 1 2 3 4 আর 4টে এরকম, এটা ক্রস দিলাম আমি, তাহলে একদম সেম যেরকম নাইট্রোজেনের 3টে হাত করেছো, এখানে আরেকটা হাত বেড়ে যাবে, বেড়ে গেলে কিরকম হবে, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন, ওখানে 3টে হাত করেছিলে এখানে 4টে হাত করবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে এরকম করেছিলে, করে এই ফর্মেশনটা হবে। ঠিক আছে, তাহলে এটা আমি আর নতুন করে বোঝাচ্ছি না, খালি এটা মাথায় রাখতে হবে যে যখন বিভিন্ন অণুর মধ্যে হচ্ছে তখন কিন্তু বন্ড ফর্মেশনটা আমরা কিরকম ভাবে লিখছি, তখন একটা ক্রস আর একটা ডট দিয়ে লিখছি বিভিন্ন পরমাণুর মধ্যে, আর একই অণুর মধ্যে হলে আমরা একই রকম লিখছি। একই রকম ভাবে দেখবে ইথিলিনেরটা করা হয়েছে, ইথিলিনেরটা কি হবে, 4খানা হাইড্রোজেন প্লাস কি আছে 2খানা কার্বন, তাহলে 1 2 3 4, তাহলে এরা যখন বন্ড ফর্মেশন করছে তখন কি হচ্ছে, সিসি, অর্থাৎ আমরা জানি কিরকম হয়, এটা হচ্ছে ইথিলিন অণু বা ইথিন অণু, তাহলে এরকম ফর্মেশন হবে। এগুলো তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, বইতে সবকটাই দেওয়া আছে, পেজ নাম্বার 108 109 এ সবটাই দেওয়া আছে, একবার তোমরা খুলে দেখো, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা বলো। আমাদের বন্ড ফর্মেশনটা হচ্ছে এখানে দেখো কিরকম হচ্ছে, ঠিক আছে, এইরকম ভাবে আমরা প্রত্যেকটাতে বন্ড ফর্মেশনটাকে কিন্তু দেখতে পাচ্ছি। দেখো এইখানে হচ্ছে অক্সিজেন আর 2খানা হাইড্রোজেন এখানে থাকছে, তাহলে এটা এরকম ভাবে করছে, তার সঙ্গে হাইড্রোজেন অণু, তার সঙ্গে H2O করছে। NH3 অণুর সঙ্গে দেখো কি হচ্ছে, নাইট্রোজেন পরমাণু বাইরের পক্ষে 5টা ইলেকট্রন আছে, কি হলো এই 5টা, তাহলে এরা এর সঙ্গে যখন একত্রিত হচ্ছে তখন এটা আমি অলরেডি দেখালাম। কার্বনের সঙ্গে মিথেন অণু দেখো ঠিক এরকম ভাবে, এটা ভেন ডায়াগ্রামের মতো অনেকটা লেখা হচ্ছে, সেট থিওরিতে যেরকম ভেন ডায়াগ্রাম থাকে
ঠিক সেরকম ভাবে আমাদের হচ্ছে। নাইট্রোজেন অণু আমি ইতিমধ্যে দেখিয়েছি, কার্বন ডাই অক্সাইড অণু এরকম থাকছে। আর ইথিলিন অণুটা দেখো, ইথিলিন অণুতে কোনো বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলো, ইথিলিন অণুতে কোনো বুঝতে অসুবিধা আছে কি? নিজেদেরকে মিউট করো, কথা শোনা যাচ্ছে তোমাদের। বোঝা গেছে এটা? ইথিলিন অণুটা বোঝা গেছে সবার? ওকে, প্রত্যেকটা প্র্যাকটিস করে কিন্তু রাখবে, নাহলে ইনশাল্লাহ পারবে না পরীক্ষায়। প্র্যাকটিস না করলে পারা যাবে না। এরকম ভাবে এটাও ছিল, দেখো অ্যাসিটিলিন অণু, অ্যাসিটিলিন অণুটা এরকম ভাবে হয়। ওকে, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে যে দুটোর মধ্যে পার্থক্য, অর্থাৎ এই যে দুটো আমরা পড়ছি তড়িৎযোজী আর রাসায়নিক যোজীর মধ্যে, সমযোজীর মধ্যে পার্থক্য। এটা আমরা আগেও বলেছিলাম, তোমরা যখন জৈব যৌগ অজৈব যৌগ বলেছিলে একেবারে সেম পার্থক্য কাছাকাছি। কারণ হচ্ছে আমরা জানি যে জৈব যৌগগুলো সাধারণত সমযোজী যৌগ, আর অজৈব যৌগগুলো সাধারণত কি হচ্ছে তড়িৎযোজী যৌগ। এখানে যখন পরীক্ষায় পার্থক্য দেবে, পাশে কিন্তু একটা কলম করবে পার্থক্যের বিষয়, সেখানে বিষয়গুলো লিখতে হবে। যেমন দেখো প্রথমটা আছে, তড়িৎযোজী যৌগ সাধারণত ধাতব পরমাণু এবং অধাতব পরমাণু সহযোগী হয়। এটা আমরা প্রথমেই বলেছিলাম, আলোচনা করেছিলাম, যখন একটা মেটাল নিয়ে আমরা কাজ করছি তখন কিন্তু আমরা দেখেছি যে সমযোজী মানে হচ্ছে কি বলছি, সমযোজী মানে হচ্ছে আমরা আগেও বলেছি যে একটা মেটাল সাধারণত আর একটা নন মেটাল, সাধারণত শব্দটাকে ব্যবহার করছি, এটা হচ্ছে তড়িৎযোজী। আর সমযোজী কোনগুলো? সমযোজী হচ্ছে দুটোই নন মেটাল, সমযোজী হচ্ছে দুটোই নন মেটাল। এক্সেপশন হচ্ছে HCl, HCl গ্যাসীয় অবস্থায় হচ্ছে সমযোজী, আর জলীয় দ্রবণে হচ্ছে বা লিকুইড ফরমেশনে হচ্ছে তড়িৎযোজী। ঠিক আছে, আদারওয়াইজ সাধারণত ধাতব এবং অধাতব পরমাণু মিলে তড়িৎযোজী হয়, আর দুটো অধাতব যৌগ মিলে কি হয়? সমযোজী হয়। ওকে, এবার নেক্সট পয়েন্ট দেখো কি হচ্ছে, তড়িৎযোজী মানে NaCl জলে দ্রবীভূত হয়ে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন গঠন করে। অর্থাৎ বেশিরভাগ তড়িৎযোজী যৌগ জলে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগ বেশিরভাগই হচ্ছে জৈব দ্রবকে দ্রবীভূত হয়, কয়েকটি যৌগ ছাড়া, যেমন চিনি, গ্লুকোজ, ইথানল, এইগুলো ছাড়া, কয়েকটি যৌগ ছাড়া বেশিরভাগই হচ্ছে সমযোজী জৈব দ্রবকে দ্রবীভূত হয়। যেটা আমরা পড়েছিলাম যে জৈব যৌগ জৈব দ্রবকে হয়, তাহলে জৈব যৌগ মানে সাধারণত সমযোজী যৌগ, কয়েকটি ব্যতিক্রম ছাড়া সমযোজী যৌগ সাধারণত কি হয়? জৈব দ্রবকে দ্রবীভূত হয়। তাহলে এর পয়েন্ট কি হবে? দ্রাব্যতা। পরের পয়েন্ট কি হবে? তড়িৎযোজী যৌগ যেমন NaCl দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, আর সমযোজী যৌগ অধিকাংশ যৌগগুলো তড়িৎ পরিবহন করে না, কারণ এগুলো আয়নে বিশ্লিষ্ট হয় না। ব্যতিক্রম HCl, আগেই বলেছি HCl জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। নেক্সট হচ্ছে স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক। এটা আমরা আগের দিনও এটা NaCl এর ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম? যেটা পরস্পর ল্যাটিস বন্ধনের মাধ্যমে একদম ঘন সন্নিবিষ্ট অবস্থাতে থাকে, যে একটা সোডিয়ামকে সোডিয়াম থেকে 6টা ক্লোরিন আয়ন থাকে, আবার একটা ক্লোরিন থেকে আবার সোডিয়াম দ্বারা এরা 6টা সোডিয়াম দ্বারা পরিবেষ্টিত থাকে। এই যে একটা 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 ফরমেশন থাকে, অক্টেট ফরমেশন, একটা ফরমেশন থাকে ঘনক আকার, সেটা কিন্তু অনেক বেশি স্টেবল হয়। এক কথাতে আয়নীয় যৌগগুলোর মধ্যে কুলম্বীয় বল থাকে, কুলম্বীয় অ্যাট্রাকশন ফোর্স থাকে, সেই জন্য তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত উচ্চ হয়। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়। এটা আগেই বলেছি। সাধারণ তাপমাত্রায় তড়িৎযোজী যৌগগুলো কঠিন অবস্থায় থাকে, যেমন সাধারণ লবণ, আর সমযোজী যৌগগুলো ন্যাপথলিন, চিনি, গ্লুকোজ হলো কঠিন, কিন্তু ইথানল, ক্লোরোফর্ম তরল ইত্যাদি হলো গ্যাস। আর কি তড়িৎযোজী যৌগগুলো সমবয়বতা দেখা যায় না, সমযোজী যৌগগুলো সমবয়বতা দেখা যায়। আর কি তড়িৎ বন্ধন দৃঢ়তায় অভিমুখ নেই, সমযোজী বন্ধনগুলো নির্দিষ্ট অভিমুখ আছে। আর কি তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে অসংখ্য ধনাত্মক আধানযুক্ত ঋণাত্মক আধানযুক্ত আয়নগুলো একে অন্যের চারপাশে থাকে, যেমন আমি বললাম একটু আগে যে কেলাস গঠন করে সুস্থিত হয়। সুতরাং এইসব যৌগের অণুগুলো আলাদা করে অস্তিত্ব থাকে না। NaCl এর কেলাস ঘনক আকার, কিন্তু সমযোজী যৌগে অণুর নির্দিষ্ট অস্তিত্ব থাকে। তাহলে এই একই সঙ্গে আমরা সমযোজী আর তড়িৎযোজীর যে ধর্ম, এই পার্থক্যের মাধ্যমে কিন্তু আমরা ধর্মগুলো শিখে গেলাম, এবং পরীক্ষাতে এই ধরনের ধর্মগুলো আমাদেরকে দেবে, বা কয়েকটা পদার্থ দিয়ে দিল, দিয়ে বললো কার সমযোজী, কার মানে এটা বেশি আছে, গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, সেটা তোমরা বলো। তাহলে এইভাবে আমরা আশা করি পুরোটা বুঝতে পেরেছি। সমযোজী এবং তড়িৎযোজী বন্ধন সম্বন্ধে আমাদের যা জিজ্ঞাসা ছিল সেটা আশা করছি যে আমরা সবাই বুঝতে পেরেছি। এবার তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা বলতে পারো।